বিয়েতে কি রঙের বেনারসি পরার ইচ্ছা তোর বল? আমার মিউট কর বাবা। একটা মুড়ির প্যাকেট আর ওই গোল বিস্কিটগুলো দাও না। সকলকে অনেক স্বাগত জানিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি আমার বান্ধবীদের সাথে। তো আজকের লাঞ্চে যে রান্নাটা করছিলাম ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করি, কারণ আমি যখন দেখাই যে লাঞ্চে কী কী রান্না হয়েছে তোমরা অনেকেই বলো পাইলে এই রেসিপিটা তো শেয়ার করলে না। আসলে কি বলো তো, সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে এখন কাজকর্ম থাকে না, ছেলের পড়াশোনা সব কিছু নিয়ে, তো ভাবি যে রান্নাবান্না শেষ হয়ে যাক তারপরেই ব্লগ শুরু করব। কিন্তু আজকে যেটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। ভাবলাম রেসিপিটা শেয়ার করি, যেরকম হয় সাধারণত সেরকমভাবেই বানাচ্ছি, তবুও কিছু তো স্পেশালিটি আছেই। আমি যে চিংড়ি মাছটা নিয়েছি সেটা হচ্ছে চাবড়া চিংড়ি। চাবড়া চিংড়ি আমার ঘরে বেশিরভাগ আসে, কারণ গলদা বলো বা বাগদা বলো ওগুলোতে না খোসাটা বেশ বড় থাকে, দেখতেও সাইজে বড়, কিন্তু এই যে মাংসের পরিমাণ আর কি, চিংড়ি মাছের যে মাংসটার পরিমাণ সেটা একটু কম লাগে আমার। চাবড়া চিংড়িতে সেটা আবার আমার মনে হয় যে পরিমাণে বেশি হয়, খোসাটা একটু কম হয়। তো এখানে আমি মাছগুলোকে সামান্য তেল দিয়ে, খুব বেশি তেল দেবো না, চিংড়ি মাছের নিজস্ব একটা তেল থাকে, তো সেই জন্য ওটাকে হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই দিকে না আমি নারকোলের যে দুধ, নারকোলটা কুড়িয়ে নিয়েছিলাম, এখন ওটাকে গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাত দিয়ে ডলে ডলে এইভাবে আমি চিপে চিপে একদম নারকোল থেকে দুধটা বের করে নেব। খুব সহজ, 30 টাকায় একটা নারকোল এনে তুমি দিব্যি এর থেকে অনেকটা পরিমাণে নারকোলের দুধ বের করে নিতে পারবে। আলাদা করে মিক্সিতে এখন আর মানে ঘুরিয়ে নেওয়ারও কোনো প্রয়োজন না। যদি মনে হয় আরেকটু তুমি করতে চাও তাহলে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবে। তো হয়ে গেছে। এখন এই ছাঁকনিটা কেনার পর না খুব সুবিধা হয়েছে। এই একটা ছাঁকনি রাখা ভীষণভাবে দরকার। যারা আমরা একটু রান্নাবান্না এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি বা রান্নাবান্না করি তাদের পক্ষে এই জিনিসটা খুব দরকার। সেটা তুমি যে কোনো পরোটার ক্ষেত্রে, আটা চালার ক্ষেত্রে বলো, বা নান রুটির জন্য বলো, সব কিছুতে এটা ভীষণ দরকার। কেক আর বান রুটি বা পাউরুটির কথা তো ছেড়েই দিলাম, সেখানে তো ভীষণই প্রয়োজন। তো এই দেখো এটা হয়ে গেল, এবার আমি রান্নার দিকে চলে যাই। কিছু জিনিসপত্র কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম, আবার আমি কড়াইতে দিলাম তেল। তো যদি তুমি পারো মানে চিংড়ি মাছগুলো যদি আলাদা ভেজে নিতে পারো কড়াইতে, তাহলে এই ফেনাটা হবে না। যদি সেম তেলের মধ্যেই করো তাহলে এই ফেনাটা দেখা দেবেই। তো এরপরে এখানে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা বেশ ভালো করে মিহি করে কুচিয়ে নেবে, নিয়ে এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করবে যতক্ষণ না এর কালার টেক্সচার সব চেঞ্জ হচ্ছে। তো দেখো ভাজতে ভাজতে কিন্তু এর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। তোমরা চাইলে রসুন দিতে পারো, তবে চিংড়ি মাছের আলাদা ফ্লেভার আছে, সেখানে রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে আর মালাইকারির স্বাদ পাওয়া যায় না। কেমন একটা যেন চিংড়ি মাছের তরকারির স্বাদ আসে, সে তুমি যতই পরে নারকোলের দুধ অ্যাড করো না কেন। এরপরে আমি এটাকে যখন দেখলাম বেশ ভালো করে কষা কষা হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে গুঁড়ো যা যা মশলা দেবো সেগুলো দেবো। তার মধ্যে শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োই যাবে। হলুদ গুঁড়ো আমি একটু আগে দিয়েছিলাম, তাই জন্য এখানে ওটা স্কিপ হয়ে গেছে আর প্রয়োজন পড়েনি, মানে তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম। আর এখানে তো আলাদা করে জল দেওয়ার কিছু নেই, খালি ওই যেহেতু আমি একটু অল্প তেলে রান্নাবান্নাটা করি তো সেই জন্য একটু মানে জল দিয়ে দিয়ে আমায় কষাতে হয়। তারপরেই কিন্তু এই দেখো বাইরে দিয়ে পুরো তেল ছেড়ে গেছে। তারপর যথারীতি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি অ্যাড করে দেবো, দিয়ে যখন একটুখানি কষা হবে তারপরে দুধটা দেবো। আর এই পর্যায়েতেও কিন্তু অল্প করে ধনেপাতা ছিটিয়ে এমনি খেতেও ভীষণ ভালো লাগবে। তো নারকেলের দুধটা পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ একটু জলের পরিমাণ আমি বেশি রেখেছিলাম যখন দুধটা বার করছিলাম, যাতে অনেকক্ষণ ফোটানো যায়। তো এটাকে দিয়ে আমি একটু নুন মিষ্টিটা দেখে নিলাম, মনে হলো অল্প সামান্য একটু মিষ্টি মিষ্টি দিলে ভালো হয়, নারকেলের দুধটা মিষ্টিটা একটু কম ছিল। তারপরে চিড়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম। আর ঝাল কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা মানে তিখা লালও দিয়েছি, আবার কাশ্মীরি লালও দিয়েছি। কালারটা তোমরা একটু পরে দেখবে যখন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো লাস্টে আমি অল্প একটু মানে গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। আর এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, দেখেছো তো কত কমে আসে নারকেলের দুধটা। ওই জন্য একটু বেশি করে আমি জল দিয়ে বের করি, যাতে অনেকক্ষণ ফোটানো যায়, চিংড়ি মাছগুলো খুব সফট অ্যান্ড জুসি হয়। তো সোমবার দিনের পুজো আমার হয়ে গেল কমপ্লিট, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। আজকের দেখো পুরো মানে ঠাকুরের থালাগুলো আবার ওরকম কালচে মতন হয়ে গেছে, কিন্তু রাত্রিবেলা দেখবে যখন আমি পরিষ্কার করে রাখবো কীরকম ঝকঝকে তকতকে হয়ে যাবে। তো খুব ভক্তি ভরে পুজো দিলাম, আর সোমবারের পুজোটা না আমার মনটাকে ভীষণ শান্ত করে দেয়, তাই তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। তো
আমার এই পুজো করা কমপ্লিট হলো, এখন খেতে বসেছি। আশিস আর আয়ুষ্মানের খাওয়া হয়ে গেছে, এখন বাজে দুপুর পৌনে তিনটে হয়নি, 2:40 মতন বাজে। আমার একটু দেরি হয়ে যায় খেতে খেতে। তো আজকে না আশিস আমাকে থালা মানে ভাতটা বেড়ে রেখেছিল, অনেকটা বেলা হয়ে যাচ্ছে দেখে। এই থালাটায় আমি যদিও খাই না, তারপরেও বেড়ে রেখেছে, তাই ভাবলাম ঠিক আছে আজকে খেয়ে নি। আর থানকুনি পাতাটাও ও নিজের সাথে মেখে আমার জন্য সাইড করে রেখেছিল। আর ছিল ঢ্যাঁড়স মাখা। আমি একদিন ডায়েট করলেই রোগা হয়ে যাই। আর আমি পুরো ফুলে থাকি কিসে বলো তো, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। কালকে পুরো সারাদিন মোটামুটি ডায়েট করে দেখো শুকিয়ে গেছে, পুরো মুখ টুক হাত পাত সব শুকিয়ে গেছে আমার, তাই না? কালকে ব্রাউন রাইস খেয়েছি। আসিস আজকে এক গাদা ভাত পেলাম, আমি যে আমি এক গাদা ভাত খাই, বলে খাও খাও, বেশি করতে হবে না। তো কাজকর্ম সেরে উঠে যদি মানে বেড়ে রাখা ভাত পাওয়া যায় তাহলে সত্যিই কিন্তু অনেক মনে হয় যেন ওটাই অনেক আরাম, তাই না? দেখো বিকেল 4:30 বাজে, আর আয়ুষ্মান রেডি টেডি হয়ে, আমি সবে একটু চোখটা বন্ধ করেছিলাম। এই একা একা খেলতে যাবে জানো, ব্যাগের মধ্যে সব ভরেছে। আরে ঘাস টাস মাটি ওগুলো বাবাকে দিয়ে ধুয়ে নিস, ছেড়ে দে, বাবা ধুয়ে দেবে। রোজের হয়েছে এই টাটা টাটা, দুগ্গা দুগ্গা। দেখে গাড়ি। তো আয়নায় না নিজের ওজনটা যে অনেকটা কমাতে পেরেছি এটা দেখলেই ভালো। সবকিছুই ডায়েটের ওপর নির্ভর করছে। আর গুড ইভিনিং, বিকেল হয়ে গেছে। আয়ুষ্মান খেলতে গেছিল, বৃষ্টি এসছে, চলে এসছে। আজকে আয়ুষ্মানের বাবা চা করছে। কি গো, আমার বরের ইচ্ছে হয়েছে আজকে আমি চা বানাবো। আর ওর আর ঘরে, আমার বরের ঘরে কোনো সময় নেই। মাঝে মাঝে ওরও ইচ্ছে করে একটু ফ্যামিলি ম্যান হতে, পরিবারের সঙ্গে সময় কাটাতে, এটা ওটা করতে, বউয়ের সাথে। সময় নেই, ফোনের পর ফোন, ফোনে ফোনে ইনস্ট্রাকশন, এই চা খেয়ে আবার বেরিয়ে যাবে। সেই যে সকালবেলা না, তবুও বাবা দেখো চাকরির থেকে তো ভালো, চাকরি করলে তো আর এই যে ঘন ঘন আসছে, দুপুরবেলা ভাত খেয়ে যেতে পারছে, সেটা কি পারতো? এই বাড়ি ফিরতে ফিরতে রাত্রির 11টা, এটাও আছে। তারপর কোথাও আমরা সেরকম বেরোতে পারি না, কোথাও বেড়াতে যেতে পারি না, ছুটি ছাটা নেই, কোনোদিনই ছুটি নেই, এগুলো তো আছে। ব্যবসায় ছুটি মানেই লস, ঘুরতে যাওয়া মানেই খরচ, আবার মানে ঘুরতে গেলেও টাকা খরচ, আবার ব্যবসাতেও লস, সব দিক থেকে লস। চাকরি করলে তো সেটা নয় না। তো যাই হোক, আয়ুষ্মান এখন পড়ছে, টিভি দেখছে, দুটো একসাথে করছে আপাতত। তারপর এবার আমি এরপরে পড়তে বসাবো, ওর কিছু হোমওয়ার্ক আছে সেগুলো কমপ্লিট করুক, পরে আমি ওকে চাটা খেয়ে নিয়ে আমরা খেয়ে তারপর পড়তে বসবো, মানে পড়তে ওকে বসাবো। हेलो, बोले बगल वाला बिल्डिंग में भूल करके वो घुस गए, आप देखिए। এটা আমি তোমাদের শোনালাম। আশিসের হিন্দি বলার এত কনফিডেন্টলি ভুলভাল হিন্দি বলতে পারে না, ওর কোনো মনের মধ্যে আসেই না যে আমি ভুল হিন্দি বলছে কি ঠিক বলছে, একদম কনফিডেন্টলি বলতে থাকবে, বাংলা হিন্দি সব মিশিয়ে। আমরা অনেক সময় দেখবে ইংলিশ বলবার আগে ভাবি তো যে সব কিছু ঠিক আছে কিনা, গ্রামাটিক্যালি কোনো মিস্টেক হচ্ছে কিনা, কিন্তু ওর ওই সমস্ত ভাবনা চিন্তার ব্যাপার নেই, ওর মোট কথা বোঝাতে পারে। এটা কিন্তু খুব ভালো, এত চিন্তা ভাবনা করে মানুষের সঙ্গে কথা না বলা, এগুলো করলে মনের মধ্যে না চাপ কম হয়, একটু মানে খোলামেলা থাকা অনেক ভালো বলে আমি মনে করি। কিন্তু আমরা আবার পারি না, আমরা আবার চিন্তা করি কিছু ভুল বলে ফেলবো না তো, ওই জন্য আমি একটুখানি তোমাদের শোনালাম। আসলে কাজের ওই মানে ঘরে যেটুকু আছে সেই সময় ওর ফোনে ফোনে চলতে থাকে আর কি কাজ। তো হ্যাঁ দেখো আশিস আজকে চা করেছে, শুনবে পুরো দুধের চা করেছে, মানে জল। আমি কি হলো তুমি জল দাওনি? বলে না, নামমাত্র, মানে ওই প্যাকেট ধোয়া বোধহয় জলটুকুই বোধহয় দিয়েছে। আর দেখো কইটুকু চা হয়ে গেছে, খেতে তো দুর্ধর্ষ হয়েছে, মানে ওইটুকু চা খেয়ে ঠিক মন ভরেনি, এতটাই ভালো হয়েছে। আর আশিসকে তোমাদের দেখালাম না, কারণ এই বৃষ্টি হওয়াতে না এত পরিমাণে গরম হয়েছে, ও বলছে আমি এখন ঘরে যেটুকু সময় আছি এখন গেঞ্জি গায়ে দিতে পারবো না, ওই জন্য ওর সাথে মানে ওকে আর দেখাতে পারলাম না ক্যামেরা। আমি এখন নিচে যাচ্ছি মুড়ি আর বিস্কিট কিনতে, তো যাওয়া যাক। মামনি একটা মুড়ির প্যাকেট আর ওই গোল বিস্কিটগুলো দাও না।
মুড়ির প্যাকেট আর বিস্কিট আর উপরে একটা আছে অ্যাডজাস্টারে ওটা ঠিক করতে হবে মুড়ি করে আর বিস্কুট কোন বিস্কুটটা নেবে দেখো কোন বিস্কুট ওই গোল বিস্কুট। গোল গোল ও ইউটিউবার আছে ডবল চার্জ করে না না এটা হয়ে যাবে আমি কি একটা বাচ্চা অ্যাডজাস্টারে হ্যাঁ হ্যাঁ ওটা দুটো। বাদামওয়ালা বিস্কিট নেই? বাদাম দেওয়া যে বিস্কিটগুলো। হ্যাঁ দাও। আগে তো হয়ে যেত আমি বলে দিতাম মাঝে হয়ে যেত ঠিক আছে আমি দেখছি আর কে একজন বলেছিল একটা সিঙ্গেল রুম আছে আশেপাশে ভাড়া আমি দেখছিলাম ভালোভাবে টাইপ করে নিয়ে মাথায় রাখিস না একদম মাথায় রাখবো মানে রেঞ্জ কত হ্যাঁ আমার জেনে নিতে হবে না বিস্কিট আর মুড়ি এনো। ব্লগিং করতে করতে গেছে বাবু। তো সন্ধ্যাবাতি দেওয়ার পর আমি ঠাকুরের বাসনগুলো মাজবো বলে বসলাম। তার কারণ হচ্ছে কি বলতো, এই যে দেখালাম না সকালবেলা পুজো দেওয়ার সময় বাসনগুলোর কীরকম দাগ হয়ে যাচ্ছে, আমার যে কী মন খারাপ হয় কি বলবো। রোজই বলতে গেলে পিতাম্বরী দেওয়াটাই আমার উচিত, কিন্তু আমি রোজ অতগুলো বাসন মাজতে গেলে আমার হাতে মানে মাজি, কিন্তু পিতাম্বরী দিয়ে মাজতে গেলে একটু তো কসরত করতেই হয়। তো সেই জন্যই আর কি রোজ মাজা হয় না। আর এদিকে আমি একটা একটা করে ধোবো। এই পর্যায়ে ছিল দাগ, আমি তোমাদের দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়ে যায়। এখন না পিতাম্বরীর বড় যে প্যাকেট সেটা আমাদের বাজারে মানে নিকটস্থ যে দোকানগুলো সেখানে পাওয়া যাচ্ছে না, নাহলে আমি বড় প্যাকেটই নিয়ে আসি, কারণ ভীষণ খরচ হয় আমার এই জিনিসটা। আর এই সময় শাশুড়ি মাও এসেছিলো আমাদের। এই মাম্মামের দেখো, মাম্মাম তো বড় হচ্ছে, তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করবে যে মাম্মামের কি বিয়ে। এখন বিয়ে ব্যাপারটা না মানে আমি এখন বলবো হ্যাঁ বিয়ে ঠিক হয়ে গেছে বা কিছু, সেটা আবার হবে কি আগের থেকে কিছুই বলা যায় না। যখন একদম ফাইনাল হবে সেই মুহূর্তেই আমি তোমাদের বলবো। এবার বড় হচ্ছে সব কিছুই, ধরো একটা আমাদের চিন্তাভাবনা তো থাকেই, তো সেই সমস্ত আর কি কথোপকথনগুলো হচ্ছিলো। আমি মাম্মামকে জিজ্ঞেস করলাম, মাম্মাম বলবো কি আমি কথাটা যে তুই কি বেনারসি বা কীরম কিনবো, এই কথাগুলোকে আমি ওকে জিজ্ঞেস করবো। বলে হ্যাঁ হ্যাঁ মণিমা তুমি বলো। তো সেই সমস্তই গল্প হচ্ছিলো, আর মাও এসেছিলো এই সময়, কথা গল্পও করছি কাজও করছি। তো এখানে এই যে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে দেখো এখানে না মানে কাপড় দিয়ে মুছে রেখেছি একদম শুকনো করে, পুরো সোনার মতন চকচক করছে না। খালি থালার পেছন দিকগুলো ভালো করে আর ঘষতে পারিনি, হাতে যন্ত্রণা হয়ে যায়। আর গ্লাসগুলোও আজকে খুব করে একদম জোরে জোরে ডোলে ডোলে ধুয়েছি, সব একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি, মনের মতন করে পরিষ্কার করে দিয়েছি। তো এগুলোকে এখন সাইডে রেখে চলো, এরপরে তো ডিনারও বানাতে হবে না। তো হয়ে গেল কটা, আমার ছেলে বলছে তুমি পুজো দিতে দিতে 1 ঘন্টা লাগিয়ে দিয়েছো। সে 1 ঘন্টার পুজো দিইনি, এখন ঠাকুরের বাসন টাসনগুলো ধুলাম। মাম্মাম মাম্মাম কত রোগা হয়ে গেছে, এই কদিন আগে জ্বর হয়েছিল, দেখো মুখটা ভেঙে গেছে একদম। আমাদের মাম্মামের বিয়ে দেবো তো আমরা, সেই নিয়ে কথা হচ্ছিল, আমাদের মাম্মামের বিয়ে হয়ে যাবে। মাম্মাম বিয়েতে কি রঙের বেনারসি পরার ইচ্ছা তোর বল? আমার মিউট কর পাপা, বল। যে কোনো কিছু হলেই হবে, কিন্তু লাল হলে বেশি লাল ঠিক। আমি একটাই ভুল করেছিলাম, বিয়েতে আমার বেনারসিটা পার্পল কালার ছিল, আমার তো লাল টুকটুকে না। ওর জন্য কি বেনারসি নেবো আমার ইচ্ছা আছে, লাল তো থাকবে, তার সাথে ইয়েলো কালার একদম একদম যেটা টকটকে ইয়েলো দিয়ে যে একদম কাজ হয়, হেভি লাগবে আমাদের মামা। তো রানীমা লাগবে। অনেক অনেক প্ল্যান আছে মামামের বিয়েতে। আগে ও একটুখানি হয়নি, বলা যায় না, বুঝেছো তো, মানে এখনকার মেয়ে বলে কথা, সুন্দরী তার উপর আবার লজ্জা পাচ্ছে মামা। কিন্তু তুই একা করে কেন, তুই এদিকে বস। ওর দিদির বিয়ে হয়ে গেলে ও ভীষণ কাঁদবে আমার ছেলে। কেন এখানেই থাকবে কি? এই দেখ, ও যেতে দেবে না ওর দিদিকে, আগে থেকে অনেক ছোট থেকে বলতো ও যাবে না। মনে আছে কি বলতো, তোকে কার সাথে বিয়ে দেবে? ও দিদিকে বলছে দিদি এখানেই যাবে, দিদি কোথাও যাবে না। কাছাকাছি তোর দিদির শ্বশুর বাড়ি, হ্যাঁ বেশি দূর যাবে, বেশি চলে আসবি আমার কাছে, তাও যেতে দেবে। 10 মিনিটের রাস্তা। 10 মিনিটের রাস্তা হলে আমি কি করবো? চলে আসবি, আমার তো যেতে পারবো না। ভালোই তো হবে, তোর তো যাওয়ার জায়গা হবে দিদির বাড়ি।
আসিস না মিষ্টির দোকান থেকে দেখো এই ধরনের ছানা ভাজা কিনে এনেছে, এটা কিন্তু নোনতা, হ্যাঁ মানে ওই পনির ভাজা কিন্তু নয়, এটা ছানা ভাজা, মিষ্টির যে ছানা হয় সেই ছানা ভাজা, পনিরের মতো একদমই খেতে না। তো এটা দিয়ে আমি একটা তরকারি বানাবো। তো চলো আমি তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। তোমরা যে কোনো ভালো মিষ্টির দোকানে এটা পাওয়া যায় এখন, হ্যাঁ। তো ভাজতে হবে না, আলাদা করে কিছু কিনে আনবে, রান্না করবে। আবার ধোকাও না কিন্তু, মানে ধোকার ডালনা যেটা হয় সেরকমও নয়, হ্যাঁ। তো চলো এটা আমি রান্নাটা করি, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, খুবই ভালো লাগবে খেতে। দেখবে মিষ্টির দোকানে না এই ছানা ভাজাটা পাওয়া যায়, হ্যাঁ, খেতে খুবই ভালো লাগে। প্রথমে যখন নিয়েছিল আমি খুব রেগে গেছি, হ্যাঁ পনির নিয়ে এলে পারতে, কিন্তু এটা পনিরের থেকেও কিন্তু দাম বেশি, 600 টাকা কেজি। তো আশিস নিয়েছিল মানে 100 মতন, বলে খেয়ে দেখো কেমন হয়। তো এর মধ্যে আমি দিলাম হচ্ছে সামরিচ সাজিরে ফোড়ন দিলাম। এটা গোটা গোটাই দিচ্ছি, কোনো কিছু থেতো করবার দরকার নেই, কেন সেটা তোমরা পরে রান্নাটা দেখলেই বুঝবে। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে বেশ একটা সুন্দর স্মেল হবে চারদিকে। তখন তার মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা, আর আদা রসুন, এই 4-5 কোয়া মতন রসুন দিয়েছি, আর 1 ফালি আদা দিয়েছি। দিয়ে এখন এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করবো মশলাটা। এই মশলা সবটা কিন্তু পেস্ট হবে, একদম মিহি পেস্ট হবে, কিন্তু তার আগে পুরো রান্নাটা করে নেব। এরপরে এর মধ্যে আমি দিলাম হচ্ছে বেশ কিছুটা কাজু বাদাম, প্রায় ধরো 7-8টা মতন বড় বড় গোটা কাজু দিয়েছি। এখন এটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু টমেটো অ্যাড করব না। যখন দেখবো বেশ ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে লবণ দিয়ে ঢেকে সবটা সফট হয়ে যাবে, তখন ওটাকে তুলে রেখেছি ঠান্ডা করবার জন্য। ঠান্ডা হয়ে গেলে সেটাকে মিহি পেস্ট করে নিয়েছি একদম। এই রান্নাটায় চাইলে কিন্তু তোমরা হলুদ নাও দিতে পারো, তবে আমি দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হালকা অল্প একটুখানি মিষ্টি মিষ্টি করবার জন্য চিনি দিয়েছি। আর দেখো পুরো টেক্সচার চেঞ্জ হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে প্রায়। এখন এই যে মানে যে বাটি ধোয়া যে জলটা থাকে, মিক্সির জার যে ধোয়া জল, সেটা দিয়ে হলুদ গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর আমি কিন্তু একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। তো দিয়ে এখন এটাকে যখন ওই যে মশলাটার পেস্টটা করলাম না, তখনই কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে 1 চামচ মতন দিয়েছি হচ্ছে, মানে উঠছিলই না, আমি ক্রিমটা বার করে রাখতেই ভুলে গেছি। ক্রিম বলতে এখানে ওই দুধের সর যেটা আমি ফ্রিজে জমাই, বের করে রাখতেই ভুলে গেছি, যার ফলে কি একদম বরফ শক্ত হয়েছিল। তো যতটা এলো ওই 1 চামচ মতনই দিলাম, এর থেকে বেশি দেওয়ার দরকারও নেই, পুরো ঘন ক্রিম তো। এরপরে গরম জল অ্যাড করেছি, দিয়ে যখন পুরো মানে রান্নাটা একদম হলো, তার মধ্যে দিয়ে দিলাম এই ভেজে রাখা, মানে সর ভাজা বলতে পারো, আমি সর ভাজাই বলছি। সর ভাজাটা অ্যাড করে, এই সর ভাজার মধ্যে কিন্তু কোনো লবণ দেওয়া থাকে না, কিচ্ছু থাকে না, বোধহয় কোনো মশলা ফ্লেভার দেয়, আর সিম্পল ওই ছানা ভাজা টাইপের, না মিষ্টি না নুন, কিচ্ছু নেই। এরপর এর মধ্যে পরিমাণ মতন লবণ, আর একটু মনে হলো যে চিনি দিলে টেস্টটা বেশি ভালো হবে, সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। লাস্টে এর মধ্যে শুধু অ্যাড করব হচ্ছে অল্প করে গরম মশলা আর কাসুরি মেথি, এই দুটো হচ্ছে মাস্ট। খেতে না দুর্দান্ত হয়েছিল। এটা মোটামুটি এখন সব দোকানেই পাওয়া যায়, আগে আমাদের কলকাতার মিষ্টির দোকানগুলোতে পাওয়া যেত না, কিন্তু এখন কিন্তু মোটামুটি সব জায়গায় পাওয়া যায়। তো এটাই আমাদের রাতে ছিল, আর তার সাথে করেছিলাম রুটি। আমার না প্রচণ্ড সকাল কি কাল রাত থেকে, কাল সারা রাত ঘুমোতে পারিনি, এত মাইগ্রেনের পেন হয়েছে জানো। কিন্তু তোমরা কেউ বুঝতে পেরেছো? সারাদিন সব কাজ করেছি, যে যা রান্না করতে বলেছে তাই করেছি। আশিস বলছিল খাবার তোমাকে বানাতে হবে না, আমি নিচ থেকে কিনে নিচ্ছি। একে তো পয়সা দিয়ে জিনিস কেনা আছে ঘরে, আবার যদি খাবারটাও পয়সা দিয়ে কিনতে হয়, সব কিছু বুঝে করতে হয় না, এগুলো তো লেগেই থাকবে। আমি সকালবেলা আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম মাথা ব্যথাটা বেশ কম ছিল, তো সব কিছু কাজকর্ম করেছি। এই মাথার এই সাইড দিয়ে না ঝনঝন, নিচু করলে এই চোখ থেকে মাথা থেকে ঝনঝন করে উঠছে, মানে নেওয়া যাচ্ছে না। দুপুরবেলাও ঘুম হয়নি, আয়ুষ্মান দেখলে বেরিয়ে গেল, আমি যে একটু রেস্ট নেবো আমি সেটুকু পারি না। দুপুরবেলাও আমি মানে এডিটিং সেরে সব কিছু সেরে পোস্ট করবো, এরকম টাইম দিয়ে 4টের সময় শুই, 4:30 সময় ওই রকম বেরিয়ে যায়, তখন তন্দ্রাটা সবে আসে। এই করে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, তো শুয়ে পড়বো, আর বেশি কিচ্ছু করবো না। আমি জানি না ভিডিওটা আমি আদেও পুরো সঠিকভাবে তৈরি করতে পেরেছি কিনা, যা পেরেছি তাই দিয়ে দেবো। আসি সেই যে নিয়ে এসছে, যেগুলো ঘরে বাড়ন্ত ছিল, অনেক কিছুই আনিয়েছি, রাতে এগুলো ভেজাবো। আমন্ডটা একদমই ছিল না, আমন্ড অনেকদিন হয়ে গেল খাওয়া হয়নি। আমন্ড, ছোলা, কাঁচা বাদাম আনিয়েছি। কাঁচা বাদামটা ভেজাবো না, কাঁচা বাদামটা আনিয়ে রাখলাম, আমরা না চিড়ের পোলাও টোলাও করি, তো এই কাঁচা বাদামটা না খাওয়া হয় না, খুব খাওয়া উচিত, মানে চীনা বাদাম যেটা আর কি। আর আমন্ড এখন ভেজাবো, 500 গ্রাম আমন্ড নিয়েছে। আমন্ডের এখন দামটা না একটু বেড়েছে, মাঝখানে কম ছিল, এখন একটু বেড়েছে, তবে আমার মানে কোয়ালিটিও ডিপেন্ড করে। আর এটা হচ্ছে কাঁচা ছোলাও ভিজিয়ে দেবো, ছোলা আর আমন্ডটা ভিজিয়ে দেবো, আমরা এটা খাবো।
সকালবেলা। আর হচ্ছে কি বলে ওটাকে, চিয়া সিড। এই হচ্ছে আমার হেলদি জিনিসপত্র, যতটা সম্ভব ইনক্লুড করি। আর যতই আমাদের বাড়ির খাওয়া হোক, মানে নিচের খাবারটা যতই বাড়ির হোক, একটু তো স্পাইসি করেই করে, বুঝতেই পারছো। দোকানে তেল মশলা, আর এমনি তো আমার যা তীব্র সুস্বাদু রান্না করে, আর বাড়িতে করলেও ও ভীষণ ঝাল মশলা দিয়েই করে, মানে বাড়ির রান্নাটাও ঝাল মশলা দিয়েই করে, এই জন্য অপূর্ব খেতে লাগে ভাই, বলে তো লাভ নেই। মানে দোকানও মানে বাড়িতে করলেও বলছে দোকানও ফেল হয়ে যায়, এত টেস্ট করে, পুরো রেস্টুরেন্টের মতো না। কিন্তু আমরা তো দেখো ঘরোয়াভাবে যখন করবো, আমরা তো ঘরোয়াভাবেই করি না, তো মানে অ্যাপেটাইট সবার তো সমান হয় না। যাই হোক, ওই জন্য আমি ঘরে এই যে খাবারটা বানালাম, দেখলেই তো কত লেস অয়েল, যতটা সম্ভব আর কি বুঝে খাবার চেষ্টা করি। না হলে বাইরের খাবার বলে, সকালে মালাইকারি করেছি, যথেষ্ট কম তেলেই করেছি, খেতে তো সবাই ভালোবাসে না। তো সেই হচ্ছে ব্যাপার। আমি এখন শুয়ে ঘুমিয়ে পড়বো, এডিটিংও করবো না, এডিটিং আমি কালকের করব। এই যে উঠলাম না, মাথার পিছন দিকটা ঝনঝন ঝনঝন করে উঠলো, কি যে কষ্ট, যার মাইগ্রেন আছে সেই জানে একমাত্র। আসলে কি হয়েছে, কালকে আমি ছেলের উপর সত্যি বলতে একটু চেঁচিয়েছি। কালকে হিন্দি পরীক্ষা ছিল তো, মোটে যেটা বলছি সেটা মোটে পড়ছে না। ওই চিৎকার করবার পর থেকেই আমার ব্যথা শুরু হলো। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এন্ড করছি, আবার কাল থেকে ভিডিও শুরু করব। ঘুম থেকে উঠলে একদম রিফ্রেশ হয়ে যাব। আজকে কিন্তু আমি তোমাদের বুঝতে দিইনি যে আমার এত ব্যথা, কাউকেই বুঝতে দিই না আমার কষ্ট, হাসি মুখেই থাকি যতক্ষণ ব্যথা সহ্য করা যায়। এখন আবার শুরু হচ্ছে। চলো, গুড নাইট।